জনাব নাহিদ ইসলাম বলেছেন যে আমরা যদি আগাম সতর্ক আমাদের দেওয়া হতো এটা অমানবিকতার পরিচয় দিচ্ছে। আপনি কীভাবে দেখছেন? না, এটা উনি সঠিক কথাই বলেছেন যে সতর্কতা দেওয়াটা জরুরি ছিল এবং এখানে তারা কোনো রকম সতর্কতা দেয়নি, যেটা আমরা মনে করি যে একটা দুইটা দেশের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক সুসম্পর্কের পরিচয় এখানে আসেনি। এটাই হচ্ছে মূল কথা। এবং এখানে আরেকটা বিষয় বলি যে আমাদের দেশের এখন অনেক এক্সপার্ট আছেন, অনেক এক্সপার্টই বলতে চাচ্ছেন কেউ কেউ এক্সপার্টদের মধ্যে যে এই পানিটা ছেড়ে দেওয়ার সাথে এই বন্যার এই সিভিয়ারিটি ব্যাপকতার কোনো সম্পর্ক নাই, এটা সম্পূর্ণভাবে প্রাকৃতিক। আবার অনেক এক্সপার্টের সাথে আমি আলাপ করছি, তারা বলছেন যে নিঃসন্দেহে এটা প্রাকৃতিক কারণেই হয়েছে। এখানে আপনার ওই সপ্তাহে 19, 20, 21 অগাস্টের এই সপ্তাহে 300%, 3 গুণ বেশি বৃষ্টি হয়েছে ওই সপ্তাহে নর্মালের থেকে, যার ফলে বিপুল পরিমাণ পানি এই গোমতী, মোহরী এই নদীর অববাহিকা ধরে তারা সমতল ভূমিতে এসে একটা ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি করেছে। সেই সাথে যখন তারা এই ডমরু যে রিজার্ভায়ার এবং কলসিতে যে মোহরী নদীর সেখানে যে রিজার্ভায়ার কিংবা যে ব্যারেজ আছে, যে ব্যারেজ তো খুলে রাখছে, কিন্তু ওখানে নাকি আরও ছোটোখাটো রিজার্ভায়ারও আছে, ছেড়ে দিছে, সেটা কিন্তু আপনার এসে এখানে একটা ইনক্রিজ করছে, সিভিয়ারিটিটাকে ইনক্রিজ করছে। অর্থাৎ আমি যদি বলি সহজ বাংলায় যে এই পানিটা ছেড়ে দেওয়াটা মরার উপর খাড়ার ঘা মতো হয়ে গেছে। এটা ভারতের করা উচিত হয় নাই। তবে ভারত তো বাংলাদেশের নদ নদী, এই জল প্রবাহ, এগুলিকে এক ধরনের জিওপলিটিক্যাল অস্ত্র হিসেবে ব্যবহার করে। আপনি যদি দেখেন যে গ্রীষ্মকালে তারা কখনো পানি দিবে, কোন নদীতে পানি দেয়, কোন নদীতে আটকায় দেয়, আপনার গজলডোবা বাঁধ আটকায় দিচ্ছে, 1 ফোঁটা পানি আসতেছে না আপনার ডালিয়া পয়েন্টে। এই ধরনের নানাবিধ কাজ কিন্তু তারা করে। এটা একটা বৈরী আচরণ, এটা একটা বৈরী আচরণ হয়। সুতরাং আরেকটা জিনিস আপনি যদি লক্ষ্য করেন যে বাংলাদেশের যে ম্যাপের সীমান্ত ধরে কিন্তু ভারতের কমপক্ষে 30টা ড্যাম, রিজার্ভায়ার এবং অন্যান্য স্ট্রাকচার আছে। অর্থাৎ তারা চায় যে বাংলাদেশের যে পানি ভারতের বিভিন্ন নদী দিয়ে প্রবাহিত হয়, সেই পানিগুলিকে তারা কন্ট্রোল করতে চায়। কেন কন্ট্রোল করতে চায়? আমাদের উপকারের জন্য তারা কন্ট্রোল করতে চায় না। উপকারের জন্য যদি কন্ট্রোল করতে চাইতোই, তাহলে তো আপনার তিস্তার যে 2 পারে যে হাহাকার হয়ে যায় গ্রীষ্মকালে, যে মানুষ আপনার কি বলবো যে কৃষি করতে পারে না, মাছ ধরতে পারে না, চর পড়ে যায়। আবার বর্ষাকালে ব্যাপক বন্যার সৃষ্টি হয়ে যায়। আবার আপনি ধরুন যে আমাদের সাউথ ওয়েস্টের, দক্ষিণ পশ্চিম অঞ্চলের যে নদীগুলি যে মরে যাচ্ছে, এটা অনেক এক্সপার্ট বলে যে জলবায়ু পরিবর্তনের জন্য এটা হচ্ছে। তা আমি বলি জলবায়ু পরিবর্তনের জন্য হচ্ছে, কিন্তু সাউথ ইস্টের নদীগুলিতে এরকম হচ্ছে না। এখানে মূল কারণই হচ্ছে যে গঙ্গার জল প্রবাহ গ্রীষ্মকালে অনেক কমে যায়, ভারত থেকে বেশি পানি আসে না। একে তো ফারাক্কা পর্যন্তই পানি কমে যাচ্ছে, কারণ আপ স্ট্রিমে পানি সেচ প্রকল্পের জন্য, এটার জন্য সেটার জন্য অনেক পানি, গঙ্গার পানি উজ্জ্ব করা হয়। সুতরাং এই পর্যন্ত আসতে আসতে ব্যাপক মানে পরিমাণ পানি কমে আসে। সেই কমা যে পানি, তাও কিন্তু আপনি ঠিকমতো পাচ্ছেন না, বিশেষ করে খরা মৌসুমে। এখন তো ভারতকে আমি বলবো, অ্যাটলিস্ট পানির ক্ষেত্রে বলবো, ভারত আমাদের একটা অবিশ্বস্ত বন্ধু, তাকে বিশ্বাস করা যায় না পানির ব্যাপারে। আমাদের এখন দরকার হচ্ছে বিশ্বস্ত বন্ধু নয়, অবিশ্বস্ত, আচ্ছা, আনফেইথফুল ফ্রেন্ড। যা বলতে ফ্রেন্ড বললাম, কারণ ফ্রেন্ড তো হবেই, নেইবার তো ফ্রেন্ড বলতেই হবে, কিন্তু তার মধ্যে এই বিশ্বস্ততা আমি দেখি না। কেন? আপনি দেখুন যে ফারাক্কার বাঁধ নিয়ে যখন 10 দিনের কথা বলা হয়েছিল, টেস্ট রান 10 দিনের জন্য তারা 75-এ এটাকে চালু করছে, কিন্তু সেই 10 দিন কিন্তু আর শেষ হয়নি, সেই 10 দিন আর শেষ হয়নি। তারপরে আপনি দেখেন যে তিস্তা নিয়ে কি করা হলো, যে ন্যাক্কারজনক। 2011 সালে সব চুক্তি ঠিক আছে, শেষ পর্যন্ত তারা ওইটাকে আর আপনার
এটা আসলো না। তারা শেষ পর্যন্ত এই মমতা ব্যানার্জি নানাবিধ কথা বলে একে দোষ দেয়, কেন্দ্র দেয় রাজ্যকে, রাজ্য দেয় কেন্দ্রকে, মাঝখান দিয়ে আমরা কোনো পানি পাই না। তিস্তার একটা চুক্তি কিন্তু একবার হয়েছিল 1983-তে একটা চুক্তি ছিল। সেই চুক্তিতে ভারতের পাওয়ার কথা ছিল 39.5% পানি টোটাল প্রবাহের, আর বাংলাদেশে পাওয়ার কথা ছিল 37% 5%। এবং সেই চুক্তি এক ধরনের সমঝোতা সিগনেচার করেছিলেন তৎকালীন কৃষিমন্ত্রী AZM ওবায়দুল্লাহ খান এবং ভারতের আর শেষ মন্ত্রী খুব সম্ভব মিস্টার উঝা বলে এক মন্ত্রী, সাইন করা হয়েছিল। কিন্তু 2 বছর পরে তারা এটা মানেনি। সেই জন্যই বলি যে তাদেরকে পানির ব্যাপারে আমরা খুব একটা বিশ্বাস করতে পারি না।